নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। নমস্কার, আজ আবার একটি ছোট গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ যে ছোট গল্পটি আমি বলতে চলেছি সেটি বিখ্যাত লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম আত্মজ। আত্মজ শব্দের অর্থ হলো সন্তান। এই একটি শব্দ পৃথিবীতে সব থেকে নিঃস্বার্থ হয়। সব সম্পর্কের মধ্যেই থাকে কিছু না কিছু স্বার্থ। সব সম্পর্কের মধ্যেই লেনদেনের একটা ব্যাপার থাকে, কিন্তু একমাত্র মা বাবার সঙ্গে তার সন্তানের যে সম্পর্ক থাকে তা সম্পূর্ণ নিঃস্বার্থ হয় বাবা মায়ের দিক থেকে। এবং সন্তানের ভেতরে যাই চলুক না কেন, বাবা মা ঠিক তার মনের কথা বুঝতে পারে। কোনো বাবা মাই চায় না তার সন্তান কষ্টের মধ্যে থাকুক। সন্তানরা অনেক সময় বুঝতে পারে না যে তার মনের গহনে যে কথাটি বারবার লুকিয়ে থাকে, ওপরে সে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক না কেন, মা অথবা বাবা ঠিক তার মনের গভীরের কথাটি টের পায়। শুরু করছি আজকের গল্প আত্মজ। মা চলে গেল। একটু আগে বৈদ্যুতিক চুল্লির গহ্বরে ঢুকে গেছে মা, পুড়ছে। পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দ্রুত। আমার যেন এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। সকালে যখন অফিস বেরোই তখনও তো সব ঠিকঠাক ছিল, যেমন থাকে। দিনটাও আজ শুরু হয়েছিল আর 5টা দিনের মতোই। মাঘের শুরুতে এবার শীতটা বেশ জাঁকিয়ে এসেছে। সকালে লেপ ছেড়ে বেরোতে ইচ্ছে করছিল না যথারীতি। শুয়ে শুয়েই শুনতে পাচ্ছিলাম সংসার নিয়ে হুড়ুদ্দুম ব্যস্ত হয়ে পড়েছে শুক্তি। দুধ খাওয়া নিয়ে রোজকার মতোই গাইগুই করছে মাম্পি গুগল। জোর কিচিরমিচির জুড়েছে। শুক্তি কোষে ধমকালো ছেলে মেয়েকে। এক ফাঁকে চা দিয়ে গেল আমায়। মার আয়াকে ডেকে কি যেন নির্দেশ দিল। রুটিন মাফিক শব্দ বেজে চলেছে সংসারে। মার স্পঞ্জের জন্য জল গরম করছে আয়া। ঠিকেজির সঙ্গে কি যেন কথা চালাচালি হলো। সত্যি ছেলে মেয়ের টিফিন বানাচ্ছে। দেখ না দেখ মাম্পি গোগলে স্কুল বাস এসে গেল। আমিও লাফ দিয়ে উঠে বাজার। ফিরেই ঝটপট দাড়ি কামানো, কনকনে জলে কাক স্নান। ডাইনিং টেবিলে শুক্তি একখানা ছোট্ট লিস্ট ধরিয়ে দিল। পরশু মাম্পিদের স্কুলে স্পোর্টস, মেয়ের জন্য লাল বর্ডার দেওয়া একজোড়া মোজা চাই। ওয়াটার ম্যাট্রেসে শুয়েও টুকটাক বেডসোর বেরোচ্ছে মার। শয্যা ক্ষতর মলম আনতে হবে। আর মনে করে চা অফিস পাড়ার দোকানটা থেকে। এরপর মিনিবাসের লাইন, কান ঘেঁষে লেটমার্ক বাঁচিয়ে অফিস প্রবেশ, বার তিনেক জিএম এর ঘরে আসা যাওয়া, ফাইল, কম্পিউটার আর কাজের ফাঁকে ফাঁকে সহকর্মীদের সঙ্গে মৃদু আলাপচারিতা। তপনবাবু 47 বছর বয়সে বিয়ে করছে, তাকে আমরা উইক প্রেজেন্ট করব না ফলস টিথ, তাই নিয়েও হাসাহাসি হলো একচোট। সবই চলছিল গতানুগতিক ছন্দে, কিংবা নিতান্তই ছন্দহীন। ছবিটা বদলে গেল দুপুরে হঠাৎই। টিফিন আওয়ারে তখন একটু ক্যারাম পিটিয়ে নিচ্ছিলাম। আজকাল ছুটির পর আর রিক্রিয়েশন রুমে ঢোকার জো নেই। ফিরতে সামান্য দেরি হলেই যা খিটখিট করে শুক্তি। আমি ঘরে বন্দি আর তুমি ফুর্তি মেরে বেড়াচ্ছ। সত্যি তো, বেচারা এখন একদমই ঘরে আটকা। একদিকে ছেলে মেয়ে সংসার, অন্যদিকে অনন্ত শয্যায় শুয়ে থাকা পক্ষাঘাতগ্রস্ত শাশুড়ি। শুক্তির এখন একেবারে চিনে চ্যাপ্টা দশা। এদিক ওদিক ঘোরা, সিনেমা থিয়েটার সবই তো গেছে। রুগ্ন শাশুড়ি ফেলে বাপের বাড়িতেই বা যেতে পারে কদিন। গেলেও প্রতি মুহূর্তে টান টান। এই ফিরতে হবে, এই ফিরতে হবে।
অগত্যা গৃহশান্তি বজায় রাখতে আমাকেও গুহায় সেরোতে হয় জলদি জলদি। তো আজ সবে দ্বিতীয় বোর্ড খেলছি। রবীন্দার ডাক, অমিত তোমার টেলিফোন। রেডটা পকেটের মুখে ঝুলছে প্রায়। স্ট্রাইকার সেট করতে করতে বললাম, কার ফোন? তোমার বাড়ি থেকে, মনে হলো তোমার গিন্নি। শুনেই কেমন খটকা লেগেছিল। সুপ্তি তো তেমন দরকার ছাড়া ফোন করে না। লাল ঘুঁটি রয়েই গেল। তাড়াতাড়ি এসে রিসিভার তুলেছি। হ্যালো, কি হলো? এই শোনো, মা কেমন করছেন? সে কি, কেন, কি হলো? ভয়ানক নিঃশ্বাসের কষ্ট, চোখ টুক কেমন উল্টে যাচ্ছে। সর্বনাশ, কখন থেকে? এই তো আমি একটু মনিকাদিদের ফ্ল্যাটে গেছিলাম, রমা ডেকে আনলো। বলছে গলা ভাত খাওয়ানোর পর থেকেই নাকি কেমন কেমন করছিলেন। কখন খাইয়েছে? যেমন খাওয়ায়, 12টা, 12:15। সঙ্গে সঙ্গে বলনি কেন? অতটা নাকি বুঝতে পারেনি। মার হাত পাও কেমন ঠান্ডা মেরে যাচ্ছে। ডাক্তার বাবুকে ডেকেছো? এক্ষুনি আসছেন, তুমি চটপট চলে এসো, আমার কিন্তু ভালো ঠেকছে না। তখনও চরম কিছু ঘটার কথাটা মাথায় আসেনি। ট্যাক্সিতে আসতে আসতেও ভাবছিলাম এমন হলো কেন। লাং ইনফেকশন। ডাক্তারবাবু রুটিন চেকআপের সময় একদিন বলেছিলেন, শুয়ে থাকতে থাকতে এসব রোগীদের পেশি নাকি আপনিই শিথিল হয়ে আসে, তখন ফুসফুসে খাদ্যকণা ঢুকে যাওয়া অসম্ভব নয়। তার থেকেই সংক্রমণ। কি একটা যেন নামও বলেছিলেন রোগটার, কি এক নিউমোনিয়া। অবশ্য ঠান্ডা ঠান্ডা লেগেও কতদিন রাত্রিরে পেচ্ছাপ করে মা তার উপরেই পড়ে থাকে। রমা ওঠেও না, ভোঁস ভোঁস করে ঘুমোয়। ক্যালাস মেয়ে ছেলে। আবার একটা আতান্তরে ফেললো। তেমন বাড়াবাড়ি হলে এক্ষুনি হয়তো নার্সিং হোমে রিমুভ করতে হবে। বাড়িতে কত টাকা আছে? আজ মাসের 19, মেরে কেটে 1002। ওতে কি হবে? ব্যাংক তো প্রায় ফর্সা। আবার ধার করব? আবার শালা ধারে ধারে এবার নুজ্জ হয়ে যাব। কার কাছে চাওয়া যায়? প্রবীরদা একবার বলেছিল, দরকার হলে বলো। সত্যি অবশ্য দাদার কাছে টাকা চাওয়াটা পছন্দ করে না। খুকুদিকেও অ্যাপ্রোচ করা যায়। বঞ্জি হলেও খুকুদি তো মার মেয়েরই মতন। খুকুদির বিয়েতে মা নিজের একটা নেকলেস ভেঙে গয়না গুড়িয়ে দিয়েছিল। খুকুদি হয়তো ফেরাবে না, কিন্তু আমি ফেরত দেবো কোত্থেকে? ফের একটা পিএফ লোন, নাকি নার্সিং হোম না নিয়ে গিয়ে হাসপাতাল? খরচটা তাও একটা মাপের মধ্যে থাকে। কিছুরই প্রয়োজন হলো না। বাড়ি এসে দেখি সব শেষ। আশপাশের ফ্ল্যাটের বেশ কয়েকজন ঘরে থমথমে মুখে দাঁড়িয়ে। সুপ্তি মার খাটের বাজু ধরে স্থির, রমা পায়ের কাছে। মাম্পি গোগল তখনও স্কুল থেকে ফেরেনি। আমার কেমন ঘোর ঘোর লাগছিল। এক দীর্ঘ ক্লান্তিকর অধ্যায়ের এত আকস্মিক পরিসমাপ্তি। টানা 2 বছর মা শয্যাশায়ী। সেরিব্রাল অ্যাটাকের দিনটা থেকে ধরলে তারও বেশি, প্রায় 25 মাস। নিখুঁতভাবে গুনে গেঁথে দেখলে 754 দিন। এর মধ্যে একটি দিনের তরেও উঠে বসা দূরে থাক, নিজে নিজে নড়াচড়াও করতে পারেনি মা। পাশটুকুও ফিরে দিতে হতো। এই 25 মাসে একটা শব্দ পর্যন্ত বেরোয়নি মার গলা থেকে, গোঙানির আওয়াজও না। আমিও ধরে নিয়েছিলাম মা এভাবেই পড়ে থাকবে। রোজই মনে হতো মা আজকের দিনটাও রয়ে গেল, কালকের দিনটাও থাকবে, তার পরের দিনটাও। কিংবা হয়তো আলাদা করে এত কথাও মনে হতো না। শুধু হৃদয়ের গভীরে গেঁথে গিয়েছিল একটা ধারণা, নিছক অস্তিত্ব হয়েই মা বুঝি কাটিয়ে দেবে অনন্তকাল। এর বাইরে কিছু ঘটা বুঝি সম্ভবই নয়। খবর পেয়ে আত্মীয় স্বজনরা আসছিল একে একে। সন্ধে নাগাদ বাড়ি ভিড়ে ভিড়। অনেকটা সেই নার্সিং হোমে যেমন দল বেঁধে সবাই মাকে দেখতে যেত, সেরকম, কিংবা তার চেয়েও বেশি। সেরকমই বুঝি হয়। মানুষের কাছে বিপন্নতার দাম আছে, মৃত্যুরও। মার মৃত্যুর সম্ভাবনাটা দরকচা মেরে যাওয়ার পর উদ্বেগ ক্ষয়ে গিয়েছিল ধীরে ধীরে, আমাদের কাছেও, আত্মীয়দের কাছেও। শেষ 1.5 বছরে কে কবার দেখতে এসেছে মাকে? ওই মাঝে মাঝে ফোনে খোঁজ খবর নেওয়া, কালে ভদ্র হয়তো সশরীরে আগমন, ব্যাস ওইটুকুই। অথচ শ্মশানেও আজ আমার পাশে কত লোক,
জ্যাঠতো দাদারা, খুড়তো ভাই, মাসির ছেলে, পিসির ছেলে, শালা, ভাইরা ভাই, বন্ধু বান্ধব। হিমেল রাতে মাকে যন্ত্রচিতায় চড়িয়ে এখন সবাই দাঁড়িয়ে এদিক ওদিক। প্রবীরদা হাত নেড়ে নেড়ে কথা বলছে খুকুদির বরের সঙ্গে। কিশোর আর সমু পায়চারি করছে। পল্টুরা চা খেতে চলে গেল। ঠান্ডাটা আজ বেড়েছে, নাকি খোলা জায়গা বলে বেশি লাগছে কামড়টা। চারদিকে ধোঁয়াশার পাতলা আস্তরণ, হ্যালোজেন বাতিগুলোয় কেমন মরা মরা ভাব। রেলিং ঘেরা জায়গাটায় মৌসুমি ফুল ফুটে আছে কয়েকটা, ফুলেরাও যেন মলিন এখন। শ্মশান বলেই কি? গর্জন করতে করতে একটা ম্যাটাডোর হানা দিল চত্বরে। বিটকেল হরিধ্বনি সহকারে খাট নামাচ্ছে এক পাল যুবক। কে যেন চেঁচিয়ে ডাকলো কাকে। দূরে কোথাও ছড়রা চলছে হাসির। ভেতরের হলঘরে জোর একটা কান্নার রোল উঠল, থেমেও গেল। চন্দন আর রনিদা উঠে গিয়েছিল পাশ থেকে, ফিরেছে। সিগারেট টানছিল রনিদা। টোকা মেরে ফেলে দিল পোড়া টুকরোটা। কাঁধে আলগা হাত রেখে বলল, এই, এখানে ঠান্ডায় কাঁপছিস কেন? চল ভেতরে গিয়ে বসি। না না, এখানেই ঠিক আছে। ভেতরে বিশ্রী গন্ধ, হই হট্টগোল, কান্নাকাটি, ওখানে দম বন্ধ হয়ে আসছিল। তাহলে শালটা ভালো করে জড়িয়ে নে, কান ঢাক। এই সময় ঠান্ডা লেগে যাওয়াটা মোটেই কাজের কথা নয়। বলছি তো, ঠিক আছে, তোমরা ব্যস্ত হয়েও না। রনিদা আর জোরাজুরি করলো না, বসেছে পাশে সিমেন্টের বেঞ্চিতে। চোখ তুলে আকাশ দেখলো একটুক্ষণ, আবার সিগারেট ধরালো, লম্বা লম্বা টান দিচ্ছে। হঠাৎই বলল, পিসিকে আজ একেবারে অন্যরকম দেখাচ্ছিল না রে বাবলু? ছোট্ট একটা শ্বাস পড়লো আমার। বললাম, হ্যাঁ। মুখে কণামাত্র রোগের চিহ্ন নেই, হুবহু সে আগের রং ফিরে এসেছিল। মনে হচ্ছিল সেই পুরনো পিসিকে দেখছি। চন্দন বলে উঠল, কাকির মুখে কিরকম একটা হাসি লেগেছিল, লক্ষ্য করেছো রনিদা? কত কষ্টের অবসান হলো। বটেই তো, কিছু বলতে পারে না, বোঝাতে পারে না, কি খারাপ যে লাগতো। এবার পুজোর পর প্রণাম করতে গিয়ে মুখের দিকে তো তাকাতেই পারছিলাম না। কি মানুষ, তার কি হাল। অথচ দেখো, পিসি কখনো কারো পাকা ধানে মই দেয়নি। মা তো সেদিনও বলছিল, ভগবান কিন্তু এটা ন্যায় করলেন না। এত ভালো মানুষ, তারই কিনা এই দুর্দশা। সারা জীবন কি স্ট্রাগলটাই না করেছে পিসি। অসুখ বিসুখ কিছু নেই, দুম করে পিসে মশাই মারা গেল, বিনা মেঘে বজ্রপাত। বাবলু তো তখন হাফ প্যান্ট। অত বড় একটা ধাক্কা সামলেও তো পিসি মাথা উঁচু করে থেকেছে। চাকরি বাকরি করে একাই মানুষ করেছে বাবলুকে। যখন নিজস্ব ঘরদোর হলো, নাতি নাতনি নিয়ে একটু সুখের মুখ দেখছিল, তখনই ভগবান ডান্ডা মেরে দিল। আমরা তো মনে প্রাণে প্রার্থনা করতাম, কাকি চলে যাক, কাকি এবার চলে যাক। রিয়েলি ওরকম ভেজিটেবল বনে যাওয়াটা কি বেঁচে থাকা? পুরো ভেজিটেবল কোথায়, কাকির তো সেন্স ছিল। ইভেন ইন দ্যাট হোপলেস সিচুয়েশন, সেটাই তো আরো প্যাথেটিক। কি আরম্ভ করলো এরা! এখন কি এসব আলোচনা করার সময়? মা কি ছিল, আমার জন্য কত করেছে, সব তো অনেক পুরনো কথা, সবাই জানে, আমিও জানি। আমিও প্রাণপণ চেষ্টা করেছি মার সেই ঋণ শোধ করার, সাধ্যের অতিরিক্ত করেছি। মার যখন স্ট্রোকটা হলো, খরচার পরোয়া না করে মাকে নিয়ে ছুটেছি বড় নার্সিং হোমে। সেখান থেকে মা ফিরলো জড়বস্তু হয়ে। তবুও কি আমি হাল ছেড়েছিলাম? টানা 6 মাস ফিজিওথেরাপি, প্রথম 3টে মাস তো সকাল বিকেল। এর সঙ্গে ডাক্তার, নার্স, আয়া। মা সন্তানকে ভালোবাসবে, তার জন্য প্রাণপাত করবে, তো স্বতঃসিদ্ধ। কিন্তু আমিও কি মাকে কম ভালোবাসতাম? আমার উদ্বেগ ছিল না? নার্সিং হোমে কত রাত জেগেছি পরপর। অমুক নিউরোলজিস্টের কাছে যাচ্ছি, তমুক নিউরোলজিস্টের কাছে ছুটছি, বিরল ওষুধ খুঁজতে ঘুরে বেড়াচ্ছি শহরময়। তারপরও যদি মা সুস্থ না হয়, সেটা তো মার কপাল। তবু চেতনা যেটুকু ফিরেছিল, সে তো আমার চেষ্টার জোরেই। আশ্চর্য, আমার এই চেষ্টার দিকটা কেউ বলে না। নার্ভের মোটর সিস্টেম প্রায় অকেজো হয়ে গেলেও মার মস্তিষ্ক বেশ খানিকটা সচল হয়েছিল। ব্যাপারটা আমার নজরে আসে মাকে নার্সিং হোম থেকে ফিরিয়ে আনার মাস 3-4 পর। চৈতন্য ফেরার প্রকাশ অবশ্য ছিল মাত্র একটাই,
চোখে। আমাকে দেখলে মার চোখ দুটো ঘুরতে থাকতো। যেদিকেই যাই, ডাইনে বাঁয়ে জানলায় দরজায়, মার চোখ অনুসরণ করছে আমাকে। হ্যাঁ, শুধু আমাকে। সুপ্তি কত সেবা করেছে মার। গোগল মাম্পি তো তাদের ঠাম্মার প্রাণ ছিল, অথচ ওদের দেখে মার দৃষ্টি ওরকম চঞ্চল হতো না। প্রথম প্রথম আমার গা শিরশির করত। কতদিন মার মাথার পাশে বসে প্রশ্ন করেছি, কি দেখছো মা, কিছু বলবে? মার দুই মনিতে অদ্ভুত এক কাঁপন জাগতো তখন, যেন একটা ভাষা ফুটেও ফুটছে না, গুমড়োচ্ছে। ক্রমশ ওই দৃষ্টিতে অভ্যস্ত হয়ে গেছে। পরের দিকে তো দিব্যে একটা খেলায় দাঁড়িয়ে গিয়েছিল ব্যাপারটা। মাকে কেউ দেখতে এলেই বলতো, ওই আলমারিটার পাশে গিয়ে দাঁড়াতো বাবলু, দেখি এবার চোখ কোন দিকে যায়, খাটের পেছনে চলে যা, এবার আর তোকে খুঁজে পাবে না। মা দেখো দেখো, বাবলু বেরিয়ে যাচ্ছে। অমনি রেণুদির দৃষ্টিও। আহারে, একেই বলে চোখে হারানো। ইদানিং মার কাছে তেমন বসা হতো না। কি করবো বসে থেকে? তাছাড়া আমারও তো ছেলে মেয়ে, বউ, অফিস, সংসার এসব আছে নাকি। তার মধ্যেও রুটিন করে যেতাম দু একবার, দাঁড়াতাম একটু, মার পালস দেখতাম, আয়ার কাছে হাল হকিকাত জেনে নিতাম। সম্প্রতি একটা প্রেশার মাপার যন্ত্রও কিনেছিলাম, নিজেই মেপে নিতাম রক্তচাপ। কাহাতকার ওইটুকুর জন্য রোজ রোজ 10 টাকা করে গোনা যায়। রমাটা একেবারে টিপিক্যাল আয়া, ওর শেখার ইচ্ছেও নেই, ওকে দিয়ে ওসব কাজ হয়ও না। অফিস বেরোনোর আগেও নিয়ম করে একবার উকি দিতাম মার দরজায়। আজ কি দাঁড়ানো হয়েছিল মনে পড়ছে না। মোজা না রুমাল কি একটা যেন খুঁজে পাচ্ছিলাম না, তাড়াহুড়োয় বোধ হয়। তো এত খুঁটিনাটি কি মনে রাখা সম্ভব? বিশেষ করে যে মানুষ দিনের পর দিন, মাসের পর মাস একইভাবে টিকে আছে তার সম্পর্কে। আবার একটা ডেড বডি এলো কাঁচের গাড়িতে, বয়স্কা মহিলা। রনিদা যান্ত্রিক ভাবে কপালে হাত ছোঁয়ালো, হালকা ভাবে বলল, আমাদের কপালটা ভালো। ঘুরে তাকালাম। মানে? পিসিকে একেবারে জাস্ট টাইমে আনা হয়েছে, দেখছিস না? তারপরেই কেমন লাইন পড়ে গেল। আর 10টা মিনিট দেরি করলে তোকে 3 ঘন্টা বসে থাকতো। এমন একটা ভার মুহূর্তেও হাসি পেয়ে গেল। দেরি? 25 মাস টানতে পারলাম, আর 3 ঘন্টায় কি বা ফারাক হতো? সন্তুদা আর দুলু কথা বলতে বলতে আসছে। 50 পেরিয়ে যাওয়া সন্তুদার এক আশ্চর্য গুণ আছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো মৃত্যুর খবর পেলেই সন্তুদা যেখানে থাক হাজির। কাজকর্ম পুরোপুরি না মেটা পর্যন্ত স্বেচ্ছায় সমস্ত দায়িত্ব তুলে নেবে কাঁধে। আজও টেলিফোন পেয়ে এসে পড়েছিল, বড় মাইমা আর রেখা বৌদিকে সঙ্গে নিয়ে। এসেই ঝটপট সব বন্দোবস্ত করে ফেললো সন্তুদা। কাঁচের গাড়ি, ফুল, খই, ধূপ, অগরু। মার বুকে গীতা রাখা হয়েছে কিনা, খইয়ের ঠোঙায় খুচরো পয়সা দেওয়া হলো কিনা, প্রতিটি খুঁটিনাটিতে সন্তুদার খড় নজর। শ্মশানে পৌঁছেও চরকি খাচ্ছে অনবরত। কর্পোরেশনের ঘরে দৌড়োদৌড়ি, পুরুতের সঙ্গে দর কষাকষি। আমি যখন আগুন হাতে মাকে প্রদক্ষিণ করছি, তখনও সন্তুদা আমার পাশে পাশে। সন্তুদার হাতে একখানা প্লাস্টিকের প্যাকেট। প্রবীর তাকে প্যাকেটখানা ধরিয়ে এলো আমার কাছে। বাবলু, তোদের জামা কাপড় কেনা কমপ্লিট, প্রবীর বাবুর কাছেই রইল, চান করে পরে নিস। এত রাত্রিরে ঠান্ডায় চান করবে কি? না না, একটু গঙ্গা জল ছিটিয়ে নিলেই হবে। আহা, আমি কি গঙ্গায় ডুব দিতে বলছি? বাড়ি গিয়ে তো করবে। কিরে বাবু, পিসের জন্য এইটুকু পারবি না? বটেই তো, এটুকুই তো করছি। আমার মুখের ভাঙচুর লক্ষ্য করেনি সন্তুদা, ফের বলল, পিসির ডেথ সার্টিফিকেটটা এখন আমার কাছেই রইল, বুঝলি? 3 কপি জেরক্স করে দিয়ে দেবো। যত্ন করে রাখিস, হারালে কিন্তু পিসির কিচ্ছু পাবে না। হায় রে, পিসির যেন কত দ্বন্দ্বৌলত আছে। রিটায়ারমেন্টের সময় কুড়িয়ে বাড়িয়ে যা পেয়েছিল তার সিংহভাগই তো গেছে ফ্ল্যাটে। বারণ করেছিলাম, শোনেনি। ও টাকা পুষে রেখে আমি কি করবো রে বাবলু? বরং যতটা পারিস ক্যাশ দিয়ে দে, তোর ব্যাংক লোন তাহলে কম হবে। রাগ করিস কেন? তোর বাড়ি তো আমারও রে, তুই কি আর আমায় তাড়িয়ে দিবি? ব্যাস, সঞ্চয় প্রায় সাফ। তাও যেটুকু তলানি পড়েছিল তাই দিয়ে নাতনির জন্য সোনার চেন বানাচ্ছে। দুম করে গোগলের নামে একটা ক্যাশ সার্টিফিকেট কিনে ফেললো।
ওসব না করে যদি কিছু রাখতো বিপদের সময় তাও কাজে আসতো। পল্টু দীপুরা কখন যেন ফিরে হল ঘরে ঢুকেছিল, বেরিয়ে ডাকছে, বাবলুকে নিয়ে চলে আসুন, আমাদেরটা হয়ে গেছে। সন্তু তার সঙ্গে সঙ্গে টান টান, আয় আয়, বেশ তাড়াতাড়ি হয়ে গেল দেখছি। রনিদা একদিক থেকে ধরেছে, অন্য দিক থেকে প্রবীরদা আমাকে নিয়ে চলেছে মার ভস্মাবশেষের দিকে। এত জোরে হাত চেপেছে কেন? ভাবছে আমি পড়ে যাব, ভেঙে পড়বো। হলঘর পেরিয়ে উঁচু বেদি মতো জায়গাটায় উঠলাম। আগুনে প্রবেশের অপেক্ষায় চেঙারিতে শায়িত পরপর 4টে মৃতদেহ। তাদের টপকে নামছি সিঁড়ি দিয়ে। চুল্লি থেকে বিকিরিত হচ্ছে তাপ। বিচিত্র এক ওমে শরীরটা উষ্ণ হয়ে যাচ্ছে আমার। উষ্ণ না হালকা, আমি ঠিক বুঝতে পারছি না। খাটে আধশোয়া হয়ে চোখ বোলাচ্ছিলাম ফর্দে। পুরুত মশাই একটা লিস্ট ধরিয়ে দিয়ে গেছেন বটে। চাল, ডাল, তেল, নুন, সবজি, ফুল, ফল, বেলপাতা, কুশ, তিল, জব, হর্তুকি, তিল, ঘি, মধু, চিনি, কলাপাতা, পান, সুপুরি, মশলা, কি আছে কি নেই তাতে। দান সামগ্রীর তালিকাও নেহাত ছোট নয়। থালা, বাটি, গেলাস, ছাতা, শাড়ি, ঘড়া, গামলা, পিলসুজ। লেডিস চটির পাশে সাইজ লেখা আছে। ছাতাটাও রঙিন চাই। তাও খাট বিছানা বালিশ লেখেননি, মূল্য ধরে নেবেন। কতটুকু সাশ্রয় হলো কে জানে। সব মিলিয়ে কত লাগতে পারে? বাজেট ছাপিয়ে যাবে না তো? ব্যাংক থেকে শেষ ঝর্তি পড়তি 10,000 তুলে নিয়েছি। প্রবীরদার কাছে চেয়েছি 5। কাজকর্ম, খাওয়া দাওয়া সবেতে চুকবে তো। প্যান্ডেল নেবে 3,000। ফ্ল্যাট বাড়ির শুধু ছাদটুকু ঘিরবে, তাও সাদা কাপড়। এর জন্য এত যে কেন চাইছে? চেয়ার টেবিলে 900, মেরে কেটে 1000। শ্রাদ্ধের দিন 90 জনের মতো খাবে। 90 × 55 মোটামুটি 5,000। মৎস্যমুখের দিন 30 জন, 80 × 30 মানে প্রায় 2,500। সাকুল্যে হলো 11.5। কাজে নিশ্চয়ই 1,000 বেশি পড়বে না। পরশু ঘাট কাজেও কিছু খরচা আছে, মনে হয় টাইটুয়ে কুলিয়ে যাবে। তেমন যদি হয় শ্রাদ্ধের দিন একরকম মিষ্টি নয় কমিয়ে দেব। প্লেট পিছু 5 টাকা বাঁচে, অর্থাৎ 450। একেবারে ফেলনা নয়। এভরি ফার্থিং কাউন্টস। আচমকা হাসি পেয়ে গেল। কি ছেলে মানুষই ভাবনা। কলসি দিয়ে লাখো মোহর গলে গেল, এখন কানাকড়ি বাঁচাতে পুটিং এর খোঁজ। শুধু নার্সিং হোমেই তো বেরিয়ে গিয়েছিল 40,000-এর বেশি। ফিজিওথেরাপিস্টের পিছনে না হোক 20-22,000। প্রথম মাসখানেক দুবেলা 2টো নার্স ছিল। তারা কান মুচড়ে 120, 120, 240 দুয়ে নিত প্রতিদিন। খরচায় উদ্ব্যস্ত হয়েই না ধাপে ধাপে নেমেছিলেন। 2টো নার্স থেকে রাতের নার্স দিনে আয়া, তারপর দুবেলা 2টো আয়া, শেষমেশ ওই রমা। মেয়েটা রাত দিন থাকতো, খাওয়া দাওয়া নিত। তা নিক, মাইনেটা তো কম। মাসে 2,000 বাঁচানো 4 কথা নয়। এত সামলে, এত টেনে টুনেও প্রভিডেন্ট ফান্ডে লোন, কোঅপারেটিভে ধার, শালা ভাবতেই ইচ্ছে করে না। যা খসছে খসুক, এবার একবারেই চুকে যাক। আশা করি আমি বা শক্তি কেউ ওভাবে পড়ে থাকবো না। তেমন হলে মাম্পি গোগল যে কি অভিশাপ দেবে। শক্তি ঘরে ঢুকেছে, ঘটাং ঘটাং আলমারি খুললো, তাক হাতড়াচ্ছে। কি খুঁজছো? আরে দেখো না, জ্বালিয়ে মারলো। কে? রমা। সারি সারি করে আমি পাগল করে দিল। দিয়ে দাও একখানা। একটা নয়, 2 দিয়েছি। মার শাড়ি। বললাম সাদা খোল তো কি আছে, ছাপিয়ে নিস। মন উঠলো না। কি চাই? বেনারসি? ওরকমই কিছু পেলে ভালো হয়। শক্তি মুখ দেখাল, বলছে দিদার এত গুমুট ঘাটলাম, একটা সিল্কের শাড়ি অন্তত পাবো না? দুনিয়ার নিজের প্রাপ্য সবাই বোঝে। রমার কি দোষ? আমার মাই কি ছেড়েছে? কর্তব্যের পাওনাটুকু উসুল করে নেয়নি। বিরস মুখে বললাম, জুট ঝামেলা হটাও, দিয়ে দাও। ঈষৎ রংজলা নিজের একটা মুর্শিদাবাদের সিল্ক বার করে নিয়ে গেল শক্তি। ফর্দখানা টেবিলে রেখে চিত হয়ে শুলাম। চোখটা আবার টানছে, শরীরে বিজায় ক্লান্তি। সকাল থেকে আর ছুটোছুটিও গেছে বেশ। দুলুকে নিয়ে নেমন্তন্ন করতে বেরিয়েছিলাম। মানিকতলা, শ্যামবাজার, উত্তর কলকাতার পাট চোকলা মাছ। ফোনেই বলে দিয়েছে অনেককে, তবু
তবু এখনো তো কেউ কেউ আছে যারা মাতৃবিয়োগে ভারাক্রান্ত মুখটি না দেখতে পেলে সন্তুষ্ট হয় না। 2:30 নাগাদ বাড়ি ফিরে ঘি সহযোগে সেদ্ধ ভাত গলাধ্য করো, ফলত যথেষ্ট টোকে আছে গলা এখনো। তবে ক্লান্তিটা ঠিক অম্বলের জন্য নয়, এ শ্রান্তি একটু অন্যরকম। ম্যারাথন দৌড় সাঙ্গ করে শেষ ফিতে ছোঁয়ার পর যেমনটা লাগে দৌড়বীরের, এ অবসাদ যেন সেই ধাঁচের। মাকে পুড়িয়ে আসার পর থেকেই শরীর একদম ছেড়ে দিয়েছে। চিন্তাটায় কটু গন্ধের আভাস আছে কি? ম্যারাথনরা আমার মতোই শরীর নিংড়ে দৌড়োয় বটে, কিন্তু তাদের শেষ ফিতে ছোঁয়ার সঙ্গে কি মার মৃত্যুর তুলনা চলে? আমি কি প্রথম দিন থেকে ওই লক্ষ্যেই পৌঁছতে চেয়েছি? না 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 না, কখনো না। বরং উল্টো পথেই তো দৌড়েছি, লড়াই করেছি মাকে বাঁচানোর জন্যে। কায় মনোবাক্যে চেয়েছি মা সুস্থ হয়ে উঠুক, পুরোপুরি আগের মতো না হলেও হাঁটা চলা করুক, মোটামুটি একটা স্বাভাবিক জীবনে ফিরুক। সর্বস্ব উজাড় করেও যদি সামান্যতম উন্নতি না হয়, তখন মানুষের কেমন লাগে? মনে হয় নাকি যে এবারে এটা আর পা পেরে উঠছি না, এটা একটা পেঁচালো পথের মতো হয়ে যাচ্ছে? ঘেমে নিয়ে যাচ্ছি, জিভ বেরিয়ে যাচ্ছে, ক্যালোরি শেষ, তবু ছোট। কাহা তুক পারে মানুষ? সুপ্তি আবার এসেছে, হাতে চা। টেবিলে কাপ রেখে খাটে বসলো। লাল পাড় পোড়া শাড়ির আঁচল দিয়ে খাটের বাজু ছাড়তে ছাড়তে বলল, তোমার সন্তুদাই জিতে গেল। ভুরু কুঁচকে জিজ্ঞেস করলাম, কেন? আমাদের ইচ্ছেটার তো মূল্য রইল না। মার ঘরে তো কাজ হচ্ছে না। সন্তুদা ভুল কিছু বলেনি, মার ঘরটা তো সত্যিই ছোট। ড্রয়িং হলে কাজ হলে সুবিধাই হবে। সাধ্যের সময় লোকজন বসতে চসতে পারবে। ডেকোরেটরকে বলে দিয়েছি ফরাস পেতে দেবে। আমার কোনো কিছুতেই আপত্তি নেই, তবে আমার খারাপ লাগছে কোথায় জানো? তোমার এই সন্তুদার কথাবার্তায়। পিসির ঘরটা খুপড়ি, এত চাপা, আলো বাতাস খেলে না। যেচে পড়ে এসব শোনানোর অর্থ কি? আমরা জানি ইচ্ছে করে মাকে অন্ধকূপে রেখেছিলাম। সুপ্তির আহত হওয়ার যথেষ্ট কারণ আছে। ফ্ল্যাটে আসার আগে সুপ্তি বারবার বলেছিল, মা আপনি বড় ঘরটা নিন। মা কিছুতেই রাজি হয়নি। আমি একা মানুষ, ওই ঘরে আমার কি প্রয়োজন? বরং বড় ঘরটা তোরা নে, মাঝেরটায় বাচ্চারা একটু হাত পা ছড়িয়ে থাকুক। হাত নেড়ে বললাম, সন্তুদার কথা ছাড়ো, খেটে খুটে দিচ্ছে। আমরা তো জানি আমরা মার জন্য কি করেছি। সবচেয়ে ভালো হতো বাড়িতে কাজটা না হলে ফ্ল্যাটের সোসাইটির পারমিশন নাও, এর সামনে হাত কচলাও, ওর 4টি কথা শোনো। আমার একদম পছন্দ হয় না। কি করা যাবে? চৈতন্য মঠ, গৌরীয় মঠ, হেনা মঠ, তেনা মঠ সবই তো ঘুরে দেখা হলো, কোথাও জায়গা নেই। বাপ মাকে চিতায় চড়ানোর আগেই যে লোকে শ্রাদ্ধের জায়গা বুক করে ফেলে, আমি কি করে জানবো? একদিক দিয়ে ভালোই হলো, কেউ বলতে পারবে না মঠে টাকা ধরিয়ে মার কাজ সেরেছি। যারা কথা শোনানো তারা ঠিক শোনাবে। এই তো তোমার কুকুদি আজ কায়দা করে কত কি বলে গেল। কি বলেছে কুকুদি? মাসিকে তোমরা ন্যাজাল ফিডিং এ রাখতে পারতে, এই রমাটমারা কি তেমন সাবধানে খাওয়াতে পারে? ঠাড়ে ঠোড়ে বলতে চাইছিল আমরা মার ঠিক মতো যত্ন নিই। বলুক কে যাক, আমরা তো জানি আমরা কি করেছি। কথাটা ফের মুখ দিয়ে বেরিয়ে গেল, বাইরের লোকের কথায় কান দিও না। লাগে বুঝলে, লাগে। 2 বছর ধরে সংসারের সব খরচ কিভাবে কাটেল করে গেছি। ছেলে মেয়ের ফল বন্ধ করে মাকে আঙ্গুরের রস, বেদানার রস খাইয়েছি। পুজোর সময় 1টার বেশি জামা দিয়েছি মাম্পি গোগলকে। দেনায় দেনায় অন্ধকার। মাস গেলে কেটে কুটে কটা টাকা হাতে পাও সে খবর কেউ নেওয়ার চেষ্টা করেছে কখনো? তার উপর শুধু ওপর থেকে আহা উহু। আজ বাদে কাল মাম্পি 9-এ উঠবে, ওর জন্য একটা ভালো টিউটর রাখা দরকার। পেরেছি রাখতে, সেই তো ঢোকাতে হলো কোচিং এর গোয়ালে। সুপ্তি জোরে নাক টানলো। সারাক্ষণ খালি চিন্তা, মার হরলিক্স ফুরলো কিনা, মার কমপ্লেন আছে তো। মাকে ছেড়ে কোথাও গিয়ে 2 দণ্ড তিষ্ঠতে পেরেছি? নতুন মাসির মেয়ের বিয়ে হলো, আমি সকালে মুখ দেখিয়ে এলাম, তুমি বিকেলে। কেন? মার জন্যই তো। তারপরও তোমার জেঠিমা বলে গেলেন, রেনুর যখন টান উঠলো তখন বুঝি তুমি ছিলে না বৌমা? বলো কেমন লাগে শুনতে, বলো। বাদ দাও, যারা করে তাদেরই সমালোচনা হয়, এ তো জানা কথা। আমারও একটা ছোট্ট শ্বাস পড়লো। না, চা খেয়ে না, জুড়িয়ে যাচ্ছে। চোখের কোল মুছে এক চুমুকে কাপ শেষ করলো সুপ্তি। উঠে লাগোয়া বাথরুমটায় গেল একটু, বেরিয়ে শুকনো গলায় জিজ্ঞেস করলো,
তুমি এখন কিছু খাবে? সিগারেট ধরিয়েছি, কাঠি অ্যাশট্রেতে গুজে বললাম, কি খাবো? ফল কেটে দিতে পারি। চা খেয়ে ফল? খানিকক্ষণ পরে খেও। কত ফল খাবো? মাদরেও এত ফল খেতে পারে না। শুক্তি ফিক করে হেসে ফেলল। তোমার টুসিদি সকালে আবার এক গাদা কলা আপেল সবেদা দিয়ে গেছে। গোগল মাম্পি তো দেখছে আর আঁতকে উঠছে। যে আসছে হাতে ফল মিষ্টি, যে আসছে হাতে ফল মিষ্টি। গোগল চুরি করে সন্দেশ খেত, সেও এখন ফ্রিজের ধার মারাচ্ছে না। ফেলে দাও সব, কাজের লোকদের বিলিয়ে দাও। কত দেব? তাহলে নিজেই বসে বসে খাও, তুমি তো আপেল ভালোবাসো। বাসতাম, এখন আর সহ্য হয় না। তাহলে এক কাজ করো, ফলকো গলি মারো। মাম্পি গোগলের জন্য তো লুচি হবেই, কটা বেশি করে ভাজো। বেলায় খেয়েছি, এখন আর কিছু না খেয়ে আমরাও বরং তাড়াতাড়ি রাতের খাওয়াটা। তুমি লুচি খাবে? কি আছে, গো মাংস তো খাচ্ছি না। হ্যাঁ, হুট করে তোমার কোনো আত্মীয় এসে পড়ুক, অমনি রটে যাবে শাশুড়ি গত হওয়ার আনন্দে শুক্তি বরকে লুচি গেলাচ্ছে। হু কেয়ার্স, আমরা কারো খাই না পড়ি। অসহজ মানামানিটা নিজেদের মনের ব্যাপার। তাও তো আমি নেহাত মা এসবে বিশ্বাস করতো বলে এইসব কাছা নেওয়া টেওয়া আমার যথেষ্ট অকওয়ার্ড লাগে। আহা, পালন যখন করছোই পুরোটাই করো। আর তো মাত্র কটা দিন, এতদিনে এত কিছু করলে আর মাত্র 2-4 দিনের জন্য ধৈর্য হারিয়ে ফেলবে? কে কে ডোরবেল বাজছে এক টানা। নির্ঘাত মাম্পি স্কুল থেকে এসেই ছুটেছিল কোচিং এ, ফিরল। গোগল দরজা খুলতেই শুরু হয়ে গেল লন্ডভন্ড কাণ্ড। ধূপধাপ আওয়াজ ড্রয়িং স্পেসে। গোগলের চিল চিৎকার উড়ে এলো, মাম্পির হি হি হি। চোখ কুচকে বললাম, কি নিয়ে লাগলো দুজনের এত হল্লা কিসের? আর কি, গোগল কার্টুন চ্যানেল দেখছিল, মাম্পি নির্ঘাত ওর হাত থেকে রিমোট কেড়ে নিয়েছে। ঠাম্মার মৃত্যুর পর 2-4 দিন থমকে ছিল ভাই বোন, আবার তারা সমে ফিরেছে। গোগলের চর চড়তে চড়তে সব প্রণয় পাল্লা দিয়ে বাজছে মাম্পির হাসি। শুক্তি বিরক্ত মুখে বলল, দাঁড়াও, দিয়ে আসি খা কতক। এত ধাড়ি মেয়ে 5 বছরের ছোট ভাইয়ের সঙ্গে কেমন লাগে দেখো। থাক, কিছু বলো না। মুখ দিয়ে বেরিয়ে গেল। ফ্ল্যাটটায় প্রাণ ফিরুক, একদিনের দম চাপা ভাবটা কাটুক একটু। শুক্তি অস্ফুটে বলল, একদিন? এই কদিন? না 25 মাস? বলেই শুক্তি নীরব। আমিও আর কথা খুঁজে পাচ্ছিলাম না। বাইরে বিকেলটা মরে গেছে বহুক্ষণ। আমাদের বন্ধ দরজা জানলা ভেদ করে মরা বিকেলটা তবু ঢুকে পড়ছিল ফ্ল্যাটে, চুইয়ে চুইয়ে। আজ নিয়ম ভঙ্গ ছিল। ভালোই ভালোই চুকে গেল সব কাজ। নিমন্ত্রিতরা প্রায় সকলেই এসেছিল, 2-3 জন ছাড়া। চন্দন আর চন্দনের বউ শেষ মুহূর্তে আটকে গেল। ওদের বাচ্চাটা নেহাতি দুগ্ধপোষ্য, সকাল থেকে বমি পায়খানা করে ভাসাচ্ছে। আর এলো না সন্তুদার বউ। শুক্রবার তার কি সব সন্তোষী মাফা থাকে। এদিন বাড়ির বাইরে তার খাওয়া নিষেধ। খাওয়া দাওয়ার পর দুপুরে আড্ডা হলো জমিয়ে। এই প্রসঙ্গ সে প্রসঙ্গ, এ কথা সে কথা। রনিদা আজ 9 পিস তোপসে মাছের ফ্রাই খেয়েছে, সন্তুদা 14খানা রসগোল্লা। বেচারা কেটারের মুখটা কেমন আমসি হয়ে গিয়েছিল বলতে বলতে। টুসিদি খুকুদির কি হাসি। ব্যাস, চলতে লাগলো খাওয়ার গল্প। কে কোন নেমন্তন্ন বাড়িতে কোন সিটকে প্যাংলা, কে 80 পিস মাছ খেতে দেখেছে, কোথায় কে কবে 4 হাঁড়ি দই শেষ করেছিল, কার বাড়িতে বরযাত্রীরা নুন মাখিয়ে খেয়ে খেয়ে পুরো মিষ্টি সাবার করে দিয়েছিল, এই সব। সন্তুদার স্টকে প্রচুর মরা পোড়ানো স্টোরি, গুছিয়ে গুছিয়ে ছাড়লো কয়েকটা। তার মধ্যেই মার কথাও উঠছিল হঠাৎ হঠাৎ, শ্রাদ্ধের দিনের মতোই। কলরল রঙ্গরসিকতার মাঝে চাপাও পড়ে যাচ্ছিল মা। এমনই হয় বোধ হয়, শ্রাদ্ধের আড়ম্বরে মৃত মানুষটা ফিকে হয়ে যায় অনেকটাই। শোক থাকলেও তা তেমন প্রকট হওয়ার সুযোগ পায় না। আসর ভাঙলো সন্ধ্যের মুখে, একে একে বিদায় নিল সবাই। যাওয়ার সময় খুকুদের বর বলল, বুঝলে বাবলু, আমার মনে হয় এবার তোমাদের কটা দিন একটু বাইরে ঘুরে আসা উচিত। খুকুদি বলল, হ্যাঁ রে, পারলে কোথাও বেরিয়ে আয়। মাসির জন্য তোদের যা গেল, শরীর মন দুটোই চাঙ্গা হওয়া দরকার। যেতে পারলে তো ভালোই হতো। রুগী, রোগ, ওষুধ, ডাক্তার করতে করতে সত্যি তো হাঁপিয়ে উঠেছি। কিন্তু এক্ষুনি এক্ষুনি বেরোয় কি করে? মা নেই বটে, কিন্তু ধার দেনাগুলো তো আছে। উদাস মুখে বললাম, দেখি কয়েকটা দিন যাক।
বাড়ি খালি হতেই হাতে রাশি রাশি কাজ। পরশু থেকে সোফা টেবিলগুলো দেওয়ালে ঠেলা রয়েছে। সন্তুদা যাওয়ার আগে কিছুটা টেনে টুনে দিয়ে গেছে। ধরাধরি করে ফেরালাম স্বস্থানে। রান্নাঘরে অবশিষ্ট খাবার দাবারের ডাঁই ছোট ছোট গামলায় ঢেলে খানিক ঢুকানো হলো ফ্রিজে। মাছ ভাজাগুলো বাইরেই রইল। শীতকালে কি আর পচবে? মেজে টেজেরও অকহতব্য দশা। মোটামুটি পদে আনতে হিমশিম খাবার জোগাড়। মাঝে ক্যাটারিং এর লোকটাও এলো। হিসেব পত্র করে মিটিয়ে দিলাম তার টাকা। 8টা নাগাদ দুম করে চন্দন। বসবো না করেও বসলো একটুক্ষণ। জোর করে তাকে দুপুরের খাওয়াটা খাইয়ে দিল শুক্তি। রাতে অবশ্য আমি কিছু ছুলাম না, শুক্তিও না। আষ্টে গন্ধে চতুর্দিক গা গুলোচ্ছিল। মাম্পি গোগলও বেজায় ক্লান্ত। গোগল তো সন্ধ্যে থেকেই ঢুলছিল। চন্দনের সঙ্গে বসে যৎসামান্য খেয়ে দুই ভাই বোন বিছানায় ধপাস। শোয়ার আগে সোফায় বসে সিগারেট টানছিলাম। সামনে টিভি চলছে, স্পোর্টস চ্যানেল। উত্তেজক এক ফুটবল ম্যাচ হচ্ছে, সম্ভবত স্প্যানিশ লিগ। শব্দ কমিয়ে পর্দার দিকে তাকিয়ে আছি। দেখছি না কিছুই। মাথাটা কেমন জ্যাম হয়ে গেছে। কদিন ধরে যা দৌড়ঝাঁপ গেল। শুক্তি মাম্পি গোগলের ঘরে মশারি টাঙাতে গিয়েছিল। পাশে এসে বসলো। তার চোখও খানিকক্ষণ পর্দায় স্থির। হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল না? কথাটা ঠিক বোধগম্য হলো না। ফাঁকা কেন বলছে? কদিন বাড়িতে ভিড় লেগেছিল তাই? শুক্তি আবার একটা শ্বাস ফেলল। যেভাবেই থাক, তবু তোমার ছিলেন। তোমার আর কি, অফিস চলে যাবে। একা বাড়িতে আমার যে কি করে কাটবে। খুকুদি তখন ঠিকই বলছিল, আমাদের কোথাও ঘুরে আসা উচিত। বেশি দূরে না হয় নাই গেলাম, কাছাকাছি যাওয়াই যায়, কি বলো? এই ধরো দীঘা কিংবা পুরী কিংবা ঘাটশিলা মধুপুর। বুঝলাম, কিন্তু টাকা আসবে কোত্থেকে? আর অত টাকা করে মাথা খারাপ করো না তো। সত্যি 2-1 সেকেন্ড চুপ করে গলা নামালো। মার খরচটা তো কমে গেল। তাছাড়া এক্ষুনি তো আর যাচ্ছি না। মাম্পি গোগলের পরীক্ষাটা হোক, গরমের ছুটি পড়ো। টিভিতে একটা গোল হলো এই মাত্র। কৃষ্ণকায় গোলদাতা জার্সি খুলে ফেলেছে। বিপুল উল্লাসে খালি গায়ে দৌড়চ্ছে মাঠময়। দর্শকরা পতাকা নাড়ছে, নাচছে, বেপু বাজাচ্ছে, ক্যানেস্ত্রা পেটাচ্ছে আনন্দ। রিমোট টিপে টিভি অফ করে দিলাম। শব্দহীন শব্দটাও উধাও। অদ্ভুত এক নৈশব্দ নেমে এসেছে হঠাৎ। ডাইনিং স্পেসে ফ্রিজটা গোট করে উঠল। গোঙাতে গোঙাতে সে আওয়াজও বোবা হয়ে গেল আচমকাই। শুক্তি উঠে দাঁড়িয়েছে। হাই তুলতে তুলতে বলল, শোবে না? চলো, যাচ্ছে। দুপা গিয়েও ফিরে এলো শুক্তি। বলল, একটা কথা ভাবছিলাম, বুঝলে? কি? তোমার তো সোমবার থেকে অফিস। কাল পরশুর মধ্যে ভাবছিলাম ঘরগুলোকে একটু রিওরিয়েন্টেড করব। কিরকম? মাম্পি গোগল একসঙ্গে থাকলেই ঝগড়া হয়। মাম্পির পড়ার জায়গাটা আলাদা করে দিলে হয় না? তাহলে যদি মাম্পি মার ঘরে একা থাকতে পারবে। আহা, থাকার কথা কে বলেছে? টেবিল চেয়ার পেতে ওটা যদি স্টাডি রুম করে দিই, ওখানে টেবিল ঢুকবে? মার কিছু জিনিস যদি ওখান থেকে বার করে দেওয়া যায়, ধরো মার সেলাই মেশিনটা, ছোট মিটসেফটা, ঢাউস আলনাটা, আমি অনেকটাই সাফসুতরো করেছি। আরো কিছু মাল যদি। সত্যি মানুষটা এখনো ওপারে পৌঁছলো কিনা ঠিক নেই। স্বরে বুঝি আমার ঝাঁঝ ফুটেছিল একটু। শুক্তি থমকে গেছে। ভার ভার গলায় বলল, আমি অত ভেবে বলিনি, সরি। ঠিক আছে, দেখবো কি করা যায়। শুক্তি তবু ম্লান মুখে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর চলে গেল শুতে। আবার একটা সিগারেট ধরালাম। হাত বোলাচ্ছি মুন্ডিত মস্তকে। শুক্তি খারাপ কি বলেছে? সত্যি তো মার ঘর তো আর চিরকাল খালি পড়ে থাকবে না। আজ নয় কাল মাম্পি গোগল কেউ একজন দখল নেবেই। এক্ষুনি অবশ্য পারবে না, ভয় পাবে। থাক, 2-4 মাস যাক। তারপর নয় পুরনো খাট আলমারি সরিয়ে দেওয়াল টেওয়ালের রং ফিরিয়ে নতুন চেহারা দেয়া যাবে ঘরখানাকে। আপাতত শুক্তি যা চাইছে। ভাবতে ভাবতে কখন উঠে পড়েছি। পায়ে এসে দাঁড়িয়েছি মার দরজায়। চিন্তাটাকে মাথায় নিয়েই ঘরের আলো জ্বালালাম। সঙ্গে সঙ্গে বুকে ছ্যাঁক। মা একেবারে আমার মুখোমুখি। মা নয়, মার ছবি। বেটে আলমারির মাথায় জল করছে বাঁধানো ফটোখানা। পরশু ছবিটা ফুলে ফুলে ঢেকেছিল। আজ একটাই মোটা মালা, রজনীগন্ধার। সামান্য শুকিয়েছে ফুলগুলো,
তবু একটা পলকা গন্ধ যেন বিছিয়ে আছে ঘরময়। ছবির সামনে ধূপের ছাই, নিভে যাওয়া প্রদীপ, কি অদ্ভুত রকমের জ্যান্ত ছবিটা। ঠিক মনে হয় সোজাসুজি আমার দিকেই তাকিয়ে। সরে গেলাম একটু। আশ্চর্য, মার চোখও সরেছে। ডান দিকে যাচ্ছি, বাঁয়ে, আমার দিকে ঘুরে ঘুরে যাচ্ছে মার দৃষ্টি। খাটের ওপাশটায় গিয়ে দাঁড়ালাম। চোখের মনে দুটো সেখানেও পৌঁছে গেছে। আলমারির পাশে চলে গেলাম, সেখানেও অবিকল সেই বাংময়ের চোখ আমাকেই দেখছে, শুধু আমাকে। গা ছমছম করে উঠল। প্রাণপণে যুক্তি সাজানোর চেষ্টা করছি। এটা তো স্রেফ ছবি, ফটো, আমারই তোলা, ক্লোজ আপ, মাম্পির 5 বছরের জন্মদিনে। কারেন্ট কোনো সিঙ্গেল ফটো নেই বলে এটাকে এনলার্জ করে শ্রাদ্ধের জন্য বাঁধিয়ে দিয়েছে সন্তুদা। এই ছবি তো কদিন ধরে বারবারই দেখছি। লেন্সের দিকে সরাসরি তাকালে সব চোখে এরকম লাগবে না। এ আমারই মনেরই ভুল। নিজেকে খানিকটা স্থিত করে আলো নিভিয়ে দিলাম। বেরিয়ে আসছে হঠাৎই স্পষ্ট ডাক, বাবলু। মার গলা, মারই গলা। এও কে বিভ্রম। আমার পা মাটিতে গেঁথে গেল। সম্মোহিতের মতো বলে উঠেছি, কি হলো মা, কিছু বলবে? চেনা স্বর কেমন দুলে দুলে গেল। আমায় মাফ করে দিস বাবলু, মৃত্যুটা যে আমার হাতে ছিল না রে। আমূল কেঁপে গেলাম। এই কথাটুকু উচ্চারণ করার জন্যই কি ছটফট করতো মা? মা কি আমার ভেতরটা টের পেয়ে গিয়েছিল? ভীষণ কান্না পাচ্ছিল আমার। মার মৃত্যুর পর এই প্রথম। ব্যাস, আজ এ পর্যন্তই। এটি উৎসর্গ করলাম সকল মায়ের এবং বাবার উদ্দেশ্যে এবং সকল সন্তানেরও উদ্দেশ্যে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন আমাকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন আরো ভালো কাজ করার জন্য, এবং লিঙ্কটি শেয়ার করে আরো অন্যকে শুনতে সাহায্য করবেন। আজ তবে এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার নতুন কাজ নিয়ে হাজির হব। নমস্কার।